আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আহ, আমি আছি বাংলাদেশের মতো। স্যার, বাংলাদেশের মতো বলতে বাংলাদেশের গতিপথ মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হচ্ছে। আমারও চেঞ্জ হয় মুহূর্তে মুহূর্তে। দেশ যেভাবে চলে আমরা তো সেভাবেই চলি। স্যার, শুরুতেই আমরা ক্যাম্পাস মিরর থেকে আপনাকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদেরকে ঈদ মোবারক। স্যার, আপনি যদি একটু ছোটবেলার ঈদের কোনো বিশেষ স্মৃতি মনে থাকে এই বিষয়ে আমাদেরকে জানাতে পারেন। অনেক স্মৃতি আছে ঈদের, যেমন আমরা নতুন জামা কাপড় যখন কিনে দিতেন আব্বা, আমরা ওই জামা কাপড় এবং জুতো কাউকে দেখতে দিতাম না, ঈদের দিন দেখাবো। কিন্তু ওই মাঝে মাঝে জুতা জামা পরে বিছনার উপরেই হাঁটাহাঁটি করতাম, জুতার নিচে নামলে ওই জুতায় ময়লা লাগবে। তো এটা একটা খুব আনন্দের ছিল, আমাদের উপকরণ ছিল যে আমরা মানে নতুন কাপড় পেয়ে খুব উদ্বেলিত হতাম, আনন্দিত হতাম। তো এগুলো ওই যে যেটা বললাম আর কি, কাউকে না দেখিয়ে বিছনার উপরে পায়ে জুতা দিয়ে, নতুন জুতা তো, বিছনার উপরে হাঁটতাম। স্যার, বিছানার উপর যখন হাঁটতেন তখন অন্য কেউ যদি দেখে ফেলতো? মা দেখতেন, আব্বা দেখতেন, কিছু মনে করতেন, আরো উৎসাহ দিতেন যে জুতা পাইতে বিছনার উপরে হাঁটতেছো, আর নতুন জুতা তো, ময়লা লাগেনি। স্যার, ঈদ সালামি দেওয়ার সংস্কৃতি কি আপনাদের ছোটবেলায় ছিল কিনা স্যার? ছোটবেলায় আমাদের এগুলো তো একটু নাগরিক কালচার, এটা গ্রাম বাংলার সাথে এইভাবে সম্পর্কটা নাই। আমরা সালাম টালাম করতাম, অনেক সময় মুরব্বীরা দিত, দিলে ওটা দিয়ে আমরা বিকেলবেলা কটকটি টটকটি হাবি যাবি কিনে কিনে খেতাম আর কি। স্যার, চাঁদ রাতের উত্তেজনা তখন কেমন ছিল? ওরে বাপরে বাপ, আমরা তো গ্রামের বাইরে চলে যেতাম, মাঠের মাঝখানে, বিলের মাঝখানে। শুকনো বিল তো ধরো বেশিরভাগ সময় থাকতো, তো বিলের মাঝখানে যে আমরা সবাই, গ্রামের যত ছেলে পেলে আছে, সবাই বসে বসে চাঁদ দেখা। চাঁদ কোথায়? এই ওই যে এইরকম, ওই যে ওটা, এটা কি চাঁদের মতো লাগতেছে? না, এটা চাঁদ না, ওইটা চাঁদ। এ করে আমাদের পুরা মানে মাগরিব পর্যন্ত ঈদের চলতো, চাঁদ খোঁজা। তারপরে আমরা চলে যেতাম বাসায়, বাসায় যে ইফতার টিফতার করে আবার চলে আসতাম মাঠে। এখন দেখা যায় কিনা, একটু অন্ধকার হয়ে গেছে যাইতো। তো এই চাঁদ দেখার আনন্দটা ছিল আমাদের কাছে অসাধারণ। মানে আর রোজা থাকতে হবে না, চাঁদ দেখা গেছে, নতুন চাঁদ। স্যার, শৈশবে ঈদের দিনের কোনো বিশেষ খাবার ছিল কিনা আপনাদের? প্রচুর। আমাদের মা ছিলেন খুব অভিজাত পরিবারের মানুষ, তো তো মা নানান ধরনের ভ্যারাইটিস রান্না করতেন। গুড়ের ক্ষীর, তারপরে চিনি দিয়ে দুধ দিয়ে পায়েস, তারপরে আমাদের একটা প্রিয় খাবার ছিল গরুর ভুনা দিয়ে মুড়ি খাওয়া। মুড়ি গরুর বোনা দিয়ে মুড়ি খাওয়া স্যার, আমরা তো বলতে কোরবানির গেলে আমি নিজে প্রথম শুনছি কোরবানির স্যার। ঈদে বেশি খেতাম। তো ওইটা আমরা খুব শখ করে খেতাম। গরুর একটু ভুনাটার মধ্যে একটু ঝোল ঝোল থাকতো, ওইটার মধ্যে মুড়ি মাখে আমরা মজা করে খেতাম। তারপরে এ বাড়ি ও বাড়িতে, গ্রাম গ্রাম বাংলায় এ বাড়ি ও বাড়িতে সকালবেলা ইয়ার লেনদেন হতো। ওরা পায়েস রান্না করে আমাদের বাড়িতে পাঠালো, আমরা আবার নিয়ে আরেক বাসায় দিয়ে আসলাম, ওরা আবার আরেক বাসায় দিয়ে আসলো। এই করে একটা অত্যন্ত আন্তরিক এবং একটা প্রাণবন্ত ঈদ উদযাপন করতাম আমরা। স্যার, বর্তমান সময়ে ঈদ সংস্কৃতির মধ্যে বড় ধরনের কোনো পরিবর্তন লক্ষ্য করছেন কিনা? লক্ষ্য তো করছি। এখন তো আমরা আমাদের রাজনীতিক, যেমন গত 15 বছর ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশ যেভাবে পর্যুদস্ত হয়েছে, এই পর্যুদস্তের রাষ্ট্র এবং রাজনীতি যখন দূষিত হয়ে যায়, তখন তার ছাপ পড়ে জীবনের সর্বস্তরে। আমাদের সংস্কৃতিতেও সেটা পড়েছিল। আমরা বিজাতীয় বা অপসংস্কৃতিকে নিজের সংস্কৃতি মনে করে নিজেদের সংস্কৃতিকে দূরে ঠেলে দিয়েছিলাম। এরকম নানান মানে টানাপোড়েন চলেছে। এখনও দেখবেন যে এই যে মোদির জামা কোট গায়ে দিয়ে ঘুরে বেড়ায় বাংলাদেশের পোলাপান, দেখলে খুব খারাপ লাগে। জানেও না যে এই কোটটা যেখানেই তার জন্ম হোক না কেন, কিন্তু এটা এখন মোদি কোট নামে ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ডেড হয়ে গেছে। সবাই, সারা পৃথিবীর সবাই জানে মোদির কোট। তো সেই কোট পরে আমাদের ছেলেমেয়েরা ঘুরে বেড়ায়, কেমন লাগে দেখতে? এগুলো হলো আগ্রাসনের এক একটা চিত্র। ঈদ উদযাপনে আমরা ভাবতেই পারতাম না যে ডিজে পার্টি হয়, ব্যান্ড বাজায়, এটা যায়, ফুর্তি টুর্তি, এগুলো না। ঈদের আনন্দ ছিল সকালবেলা আমরা দল বেঁধে গোসল টোসল করে, ফ্রেশ, মা গোসল করাই দিতেন, ফ্রেশ হয়ে আমরা
নতুন জামা কাপড় জুতা পরে ঈদগাহে যেতাম। আমার আব্বা ছিলেন যদিও সরকারি কর্মকর্তা এবং এগ্রিকালচারিস্ট। আসামের ইতিহাসে মানে অখণ্ড ভারতের সেই সময়কার ইতিহাসে আসাম থেকে যে 2-3 জন ছাত্র কৃষিতে গ্রাজুয়েশন করেছিল তার একজন ছিলেন আমার বাবা। তো আব্বা আবার হাই মাদ্রাসার ছাত্র ছিলেন। ফার্সি, আরবি, উর্দু, ইংরেজি, বাংলা এগুলো অনর্গল বলতে পারতেন আব্বা। স্পিকিং আরবি জানতেন। সেরকম আব্বা ওই ঈদগাহে গেলে, আব্বা গেলেই আমাদের এই গ্রামের যে ঈদগাহ ছিল সেখানে আব্বা ঈদের মূল খুতবার আগে বাংলায় ভাষণ দিতেন এবং এইটা শোনার জন্য গ্রাম মানুষ মুখিয়ে থাকতো। আব্বা যদি কখনো কখনো কোনো ঈদগাহ হয়তো বাড়ি আসতে পারে নাই বা কোনো কাজে, তাতে গ্রাম শুদ্ধে হাহাকার পড়ে যেত যে উনি কোথায়। তো এই সব আমরা ঈদে নামাজ পড়তাম, আব্বা বক্তৃতা করতেন, আমরা খুব প্রাউড ফিল করতাম। তারপরে আব্বা ফার্সি, আরবি, উর্দু দিয়া, বাংলা দিয়া নানান ধরনের কবিতার উদ্ধৃতি ব্যবহার করতেন, হাফিজের, শেখ সাদির, এগুলোতে বক্তৃতা করতেন। এগুলো করে টরে আমরা ঈদগাহ থেকে বাড়িতে ফিরে আসার পরেই ফুর্তি, দল বেঁধে বেঁধে সব বাড়ি বাড়ি ঘুরে বেড়ানো, দল বেঁধে বেঁধে মানে ফুর্তি করা, দৌড়াদৌড়ি করা, খেলা টেলা, নানান ঝামেলার মধ্যে জড়াই পড়তাম আর কি। তো অনেক সময় আমাদের দুপুরের খাওয়ার কথা ভুলে যেতাম, আমরা মাঠে ছুটাছুটি করতে গিয়ে গোল্লা স্যুট খেলো, ওই দুপুরবেলাতেই গোল্লা স্যুট, আবার জামা কাপড় পরে পরে অনেক সময় আমাদের গ্রামগুলোতে ঈদের সময় মেলার মতো বসতো, কোনো কোনো 2-3 গ্রামের মাঝখানে হয়তো একটা মেলার মতো হলো, ওই মেলাতে আমরা দল বেঁধে যেতাম। মানে মহাব্যস্ত সময় কাটতো আমাদের ঈদের দিন। স্যার দুপুরে না খেয়ে যখন বাসায় আসতেন তখন মা বকা দিত না স্যার? ঈদের দিন তো ওতো কান ধরে টানতো যে খাওয়া বাদ দিয়ে বাইরে যে ঘুরতেছিস, খা, এত সুস্বাদু রান্না বান্না করেছি। তো এগুলো আরেকটা জিনিস আমরা করতাম ছোটোবেলায়, এটা আমার আরেক বন্ধু ছিল, ওর নাম ছিল মাহমুদুল হাসান বুলবুল। আমরা 2 বন্ধুর নেতৃত্বে আমরা যেটা করতাম, ভোরবেলা বেরিয়ে পড়তাম গ্রামে, আমাদের সাথে আরও 10-15 জন ছেলে থাকতো, প্রত্যেক বাড়ি বাড়ি থেকে পায়েস আর ক্ষীর জোগাড় করতাম। এটা সবাই জানতো যে এই বাহিনী আসবে, ইয়াং বাহিনী। এই ক্ষীর আর পায়েস আমাদের মানে ভরে যেত একদম একেবারে। আমাদের আইনে মসজিদে রেখে আবার পড়তাম আরেক পাড়ায় যাও, ওইখান থেকে ক্ষীর পায়েস এগুলো জোগাড় করে এনে মসজিদে রেখে আবার চলতাম আরেক জায়গায়। ফলে ঈদের নামাজের পরে এই যে আমরা জোগাড় করলাম, এইটা হুজুর আবার সবার মধ্যে বিতরণ করে দিতেন, কলার পাতার মধ্যে বসে সবাই মজা করে খেত। এইটা ছিল আমাদের তরুণদের একটা খুব বড় ধরনের কাজ আর কি। আমরা এটা করতাম খুব আনন্দের সঙ্গে। আমার আব্বা এতে খুব উৎসাহ দিতেন, ভালো কাজ তোমরা যেগুলো করতেছো, এই কাজগুলো গরিব মানুষও তো অনেক সময় ঠিক মতো করতো, খুব দারিদ্র ছিল অসহনীয় পর্যায়ের। সেই সময় আমাদের এই কাজটা আমার আব্বা দারুণভাবে সহযোগিতা করতেন। অনেক সময় যদি খাবার কম জুটতো, আব্বা মাকে দিয়ে আলাদা করে রান্না করায় মসজিদে পাঠিয়ে দিতেন। স্যার এই ইয়াং বাহিনীর কোনো বিশেষ কোনো নাম ছিল কিনা? না, আমরা কোনো নাম দিতাম না, আমরা সবাই বলতো আমার ডাক নাম ছিল বাচ্চু, সবাই বলতো বাচ্চু বাহিনী, বাচ্চু বাহিনী। বাচ্চু বাহিনী আর কি। দারুণ, দারুণ। সবাই খুব আদর করতো বাচ্চু বাহিনীর জন্য, এবং মানুষ জানতো যে ছেলেগুলো খুব ভালো ছেলে। এই যে মানুষের খাওয়ার ব্যবস্থা করা, কোরবানির সময় আমরা এই কাজ করতাম, কোরবানির বাড়ি বাড়িতে মাংস কালেকশন করে এটা গরিবদের মধ্যে বিতরণ করে দিতাম। স্যার বর্তমানে ঈদ নিয়ে সরকারি মহল থেকে সাংস্কৃতিক দিক যেভাবে দেখা হয় না, এই বিষয়ে কোনো মন্তব্য? সাংস্কৃতিকভাবে যে ঈদ উদযাপন করা যায়, ঈদ তো ঈদের গত 15 বছরের দুঃশাসনে ঈদকে করা হয়েছে রাজনীতিকরণ, বুঝছেন। ঈদের মাঠে খোদবার সময়ও দেখা যেত যে শেখ মুজিবের নাম চলে আসতো, ইসলাম প্রচারে শেখ মুজিবের অবদান, শেখ মুজিব যে একজন ইসলাম প্রেমিক ছিলেন এটা বোঝানোর জন্য অনেক অদ্ভুত সব কাণ্ড কারখানা করতো না। তো এইসবের দূষণ তো হয়েছে, লোক দেখানো হয়ে গেছে বেশি। তো তারপরে আমি মনে করি যে ঈদ তার স্বকীয়তা হারায় নেই, কোথায় জানি আমাদের নিজস্বতা টিকে আছে। এর জন্য আমাদের সাধারণ মানুষের ভূমিকা সবচেয়ে বেশি। স্যার তরুণদের জন্য সুস্থ সংস্কৃতির মাধ্যমে ঈদ উদযাপন নিয়ে কোনো বিশেষ বার্তা আছে কিনা স্যার? বিশেষ বার্তা আছে যে আমি যেটা মনে করি যে আমাদের যিনি প্রফেট, আমাদের যিনি রসুল, তার জীবনটাকে ফলো করা। তিনি ঈদের দিন সকালবেলা কি করতেন বা সারাদিন কি করতেন, সেগুলোর থেকে শিক্ষা গ্রহণ করে সেই কাজগুলো করা, এটা আমি খুব ইম্পর্টেন্ট মনে করি। মানুষের পাশে দাঁড়াইতে হবে। ঈদ খালি ব্যক্তিগতভাবে আপনি খুশি হলেন, ফুর্তি করলেন, নট দ্যাট। সোসাইটির সবাইকে নিয়ে এই উদযাপনের আবহাওয়া তৈরি করতে হবে।
স্যার যেমনটি বলছিলেন পাড়া প্রতিবেশীদের মধ্যে আপনার ঈদের আনন্দ ভাগাভাগি করতে, এখন সে সংস্কৃতি অনেকটা বিলুপ্ত, কারণ সেটাকে আবার কিভাবে ফিরিয়ে আনা যায় এটা যদি একটু বলতেন। শহরের কালচারটা খুবই ভিন্ন, আর শহরে যারা ঈদ উদযাপন করে তারা পাড়া প্রতিবেশীদের সাথে মিশে না, এই বিষয়ে কিভাবে ফেরানো যায়? এটা এড়ানোর প্রথমে সময় তো, কথাটা হলো যে আমি আমার শৈশব কেটেছে একেবারে মানে ম্যাট্রিকুলেশন মানে এসএসসি পর্যন্ত তো আমি পাকিস্তানি সময়ে, এইচএসসিতে থেকে এইচএসসির মানে পরীক্ষা দেওয়ার আগেই যুদ্ধ লেগে গেল এসএসসি, তারপরে আমরা আসলাম বাংলাদেশে। ডিফারেন্ট হয়ে গেল জিনিসগুলো। পাকিস্তান আমলে গ্রাম বাংলাগুলোতে মানুষের মধ্যে মানুষের আন্তরিকতা ছিল অঢেল, প্রচুর আন্তরিকতা, মানুষ মানুষের সত্যি সত্যি আন্তরিকভাবে ভালোবাসত। মুক্তিযুদ্ধের পরে এর মধ্যে একটু অতিমাত্রায় রাজনৈতিক ঝাঁজ ঢুকে গেল। এই ঝাঁজ ঢুকে গেল অনেক গুরুত্বপূর্ণ হুজুর যারা আগে ওয়াজ টোয়াজ করতেন, ঈদের নামাজ পড়াতেন, তাদের অনেক অনুপস্থিতি আমরা ফিল করতাম। তো এগুলো হয়েছে, এবং এখন যেটা হয়েছে যে বাস্তব কারণে এই মানুষ অনেক বেশি আত্মকেন্দ্রিক হয়ে গেছে। এই আত্মকেন্দ্রিকতার প্রধান কারণ হলো রাষ্ট্র তাদেরকে পাশে দাঁড়ায় না। রাষ্ট্র যেহেতু মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারে না, মানুষের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে, তারপরে সুলভ মূল্যে ঈদের সময় পৃথিবীর বিশ্ব রেকর্ড যে সারা পৃথিবীর মুসলিম দেশগুলো যখন ঈদের সময় খরচ কমায় সেই সময়। আচ্ছা, একটা ছোট্ট ইন্টারভিউ দিতেছি ওরে, বসেন, অসুবিধা নেই। তো সেই সময় কোথায় ছিলাম আমরা? স্যার আমরা ছিলাম এতে ঈদ সংস্কৃতিতে আর কি, পাশাপাশি না, আমি বলছি যে এই যে ঈদের রাজনীতিকরণ হলো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করা যায় না। পৃথিবীতে মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র দেশ বাংলাদেশ যেখানে ঈদের সময়, রোজার সময় জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় অসাধু ব্যবসায়ীরা। এই যে একটা নিষ্ঠুর অমানবিক আচরণ, এইটা আমি পাকিস্তানি বাংলাদেশে কখনো দেখিনি। মানে প্রশ্ন ওঠেন, তখন জিনিসপত্রের দাম থাকতো সহনীয় পর্যায়ের। অনেক দোকানদাররা সেল দিতেন, মানে সেল মানে কি, জিনিসগুলো ধরেন যে জিনিসের দাম 10 টাকা সেটা হয়তো 8 টাকা করে দিল বা 7 টাকা করে দিল। চাল, ডাল, নুন, চিনি, লবণ ইত্যাদি যা দৈনন্দিন যেগুলো ব্যবহারে লাগে সেগুলো নিয়ন্ত্রণের মধ্যে রাখা হতো। বাংলাদেশ হওয়ার পরে অসাধু ব্যবসায়ীদের সাথে যুক্ত হলো রাজনীতিবিদদের সাথে যুক্ত হলো সামাজিক দুর্বৃত্তরা। এই অসাধু চক্র মানুষের ধর্মকে কেন্দ্র করে ধর্ম পালনের ইয়াটাকে সংকুচিত করার জন্য এবং ধর্মটাকে সামনে রেখে তারা লোভের মানে লালায় সমাজকে দূষিত করে ফেলে। এই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে হবে আমাদের। এটা আমি মনে করি যে একটা সুশৃঙ্খল গণতান্ত্রিক জীবন যদি আমাদের মধ্যে ফিরে আসে বা একটা আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, দ্রব্যমূল্যের সহনীয় পর্যায়ে থাকে, তাহলে আমি আস্তে আস্তে মনে করি যে আমরা আবার সাবেক জায়গায় ফিরে যেতে পারবো। স্যার যে বর্তমান তরুণদের কালচার, ঈদের আগে আপনারা বলছেন ঈদের আগের দিন চাঁদ রাতে আপনারা চাঁদ দেখতেন অনেক উত্তেজনা নিয়ে, এখন বর্তমানে দেখি ককটেল ফোটায়, বাজে ফোটায়, এ নিয়ে কোনো ছোট্ট যদি বার্তা থাকতো স্যার। আমি কিন্তু ছোটোখাটো বাজি পোড়ানোকে অপরাধ হিসেবে দেখি না, ফেস্টিভ্যালের চেহারা দিতে হবে। আমি যদি এখন ধরেন বদরের যুদ্ধ হয়েছিল, বদরের যুদ্ধ যে অস্ত্র দিয়ে হয়েছিল সেই অস্ত্র দিয়ে আমেরিকার মোকাবেলা করা সম্ভব? তাহলে বদরের যুদ্ধ থেকে আমাদের কি নিতে হবে? বদরের যুদ্ধের থেকে নিতে হবে শিক্ষা, বদরের যুদ্ধের থেকে নিতে হবে স্পিরিট, ওই শিক্ষা নিয়ে এগোতে হবে। তাহলে না আমি আমার মূল ইয়ের সাথে যুক্ত থাকলাম, তারপরে এটাকে মোকাবেলা করার মধ্যে আধুনিকায়ন করা, বিজ্ঞান ভিত্তিক জীবনকে একটু মানে প্রযুক্তিকে আরেকটু সম্মান জানানো। তাহলে আমি মনে করি যে হবে কি, একসময় হয়তো আমরা একটা স্বাভাবিক পর্যায়ে ফিরে যাবই। আর এই বাজি ফোটানো বলেন বা আতশবাজি, এটা যদি পাবলিক নিউসেন্স ক্রিয়েট না করে, মানে জনজীবনের এটাকে যদি ব্যাহত না করে, ইয়াং ছেলেরা ফুর্তি করার জন্য যেটা করে, এটাকে বাধা দেওয়াটা আমি খুব বেশি প্রাসঙ্গিক মনে করি না। ইয়াংরা যদি ফুর্তি করতে না পারে তো তারা যাবে কোথায়?
এই চাঁদ আমরা শবে বরাতের রাতে আগে তারাবাতি জ্বালাতাম, তারাবাতি জ্বালায় জ্বালায় মজা করতাম। আমাদের শিশুদেরকে এই মজার থেকে বঞ্চিত করছে আমাদের এই সমাজ, এবং এক শ্রেণীর কূপমণ্ডক হুজুর, এরা এগুলোর বিরুদ্ধে আজে বাজে কথা। শবে বরাতের রাত্রে রান্না করে আমরা রাত্রেবেলায় রুটি বিতরণ হতো বাড়ি বাড়ি, রুটি বিতরণ, হালুয়া বিতরণ, এটা ছিল একটা সামাজিক আনন্দের অংশ, এবং সারা রাত মসজিদে আমরা নামাজ পড়তাম। তো এইটাকে এখন নানান অজুহাত দিয়া এটাকে ব্যাহত করা হয়েছে। নানান ধরনের মানে এক শ্রেণীর মননা, সবাই না, এক শ্রেণীর অত্যন্ত অন্ধ, যারা ঠিক এই জিনিসগুলোর ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে জানে না। ভারতে যখন ইসলাম ঢুকলো ভারতবর্ষে, তখন তারা এসে, যারা আসছিল সুফি সাধকরা, তারা এসে দেখলো এখানে নানান ধরনের উৎসব হয়, 12 মাসে 13 উৎসব, 13 পার্বণ। তো এই পার্বণওয়ালা লোকদেরকে ফিরাইতে হলে তাকে তো ফেস্টিভ্যাল দিতে হবে, তাকে তো উৎসব দিতে হবে। তো একটা দুইটা উৎসব ছিল আমাদের, সেটা হলো 2 ঈদ, তাছাড়া সারা বছর আর কিছু নাই। এই কারণে আমাদের হুজুররা, মানে তখনকার দিনের যারা বিচক্ষণ ইসলামী দার্শনিক ছিলেন বা ধর্মপ্রচারক ছিলেন, তারা এর সাথে যুক্ত করে দিলেন মহররম, তারা এর সাথে যুক্ত করে দিলেন শবে বরাত, তারা এর সাথে যুক্ত করলেন শবে কদর। এগুলোকে ফেস্টিভ্যালের চেহারা দেওয়া। ধর্ম থাকলোই, নামাজ ছাড়া তো আর কিছু করে না কেউ, কিন্তু এর সঙ্গে এই যে সোসাইটির সবাইকে নিয়ে এনজয় করার মতো আবহাওয়া তৈরি করা, বাড়ি বাড়ি রুটি বিতরণ করা হতেছে। শবে বরাত নিয়ে নজরুলের কবিতা আছে, তারপরে গোলাম মোস্তফার বিখ্যাত কবিতা আছে, সারা মুসলিম জাহানে আজিকে এসেছে আবার শবে বরাত, জান সালমাত বন্টন করা পুণ্য রাত। এগুলো আমাদের পাঠ্য ছিল। এই জায়গাগুলো আমি মনে করি যে খুব দোষের কিছু না, যদি সেটা সামাজিকভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত না করে, দৃষ্টিকে অসহনীয় করে না তোলে, তাহলে অপরাধটা কোথায়? স্যার, এই বয়সে এসে ঈদ সংস্কৃতি কিভাবে আমি মোবাইল ফেলে রেখে আসছি তো। আচ্ছা ভাই, একটু ওই যে এটা একটা সিগনেচার দেওয়া লাগবে ওই যে ইয়ার জন্য। কার এটা? আমার সিগনেচার কোন জায়গায় দেয়? এখানেই তো সিগনেচার দেবেন না? একটা মিনিট, ঠিক আছে। ঠিক আছে, work করে। তারপরে স্যার, এই বয়সে এসে ঈদ সংস্কৃতিকে আমি কিভাবে ঈদ উদযাপন করে শহরে? এখন তো আর সেই সেই মানে দিল্লিও নেই, সেই আগ্রাও নাই। এখনকার ঈদ তো বয়স্ক লোকদের ঈদ হলো সকালবেলা ঘুম থেকে উঠে গোসল টোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে একটু জামা কাপড়, নামাজটা পড়তে যাওয়া, তারপরে এসে দিয়ে ঘুম। অত আত্মীয় স্বজন আসলে তাদের সাথে একটু আড্ডা টাড্ডা দেওয়া, বন্ধু বান্ধব আসলে আড্ডা টাড্ডা দেওয়া। আমাদের বয়সে আর ওই জৌলুসটা তো থাকে না, কিন্তু শিশুরা যখন আনন্দ করে তখন ভালো লাগে। আমি যেমন খুব আগ্রহ করে শিশুদেরকে সালামির ব্যবস্থাটা করি, বিশেষ করে আমি এক্সট্রাঅর্ডিনারি খাম রাখি, যে খামের মধ্যে করে পকেট ভর্তি করে অনেকগুলো খাম রাখলাম, ওর মধ্যে কিছু টাকা আছে, 500 to 1000 যাই হোক না, 100 200 500, তো ওই খামের মধ্যে করে চকচকা টাকা নিয়ে আসি ব্যাংক থেকে, ওগুলো গিফট করলে বাচ্চারা মহা খুশি হয়। যেমন আমি একটা উদাহরণ দিই আপনাকে, সেটা হলো যে আব্বা বলতেন যে যে শিশুরা সত্য কথা বলে, সৎ পথে চলে, নামাজ পড়ে, ঈদগাহে যায়, জুম্মার নামাজ পড়ে, তাদেরকে আল্লাহ বিশেষভাবে ভালোবাসেন এবং তিনি কি করেন, তাদের জন্য উপহার পাঠিয়ে দেন। আমার কীরকম উপহার পাঠান? আপনার এমনি তো অন্য উপহার আছেই, তোমার ভালো করবে, তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হবে, তুমি খেলতে ভালো পারবা, এটা করবো ওটা করবো, আমি যাবি, সব আছে। কিন্তু আরেকটা জিনিস আমার বলতেন যে মাঝে মাঝে রহমতে ফেরেস্তা দিয়ে আল্লাহ করে কি, লজেন্স, চকলেট এগুলোও বাড়িতে বাড়িতে দিয়ে যায়, এবং যারা ভালো ছেলে তাদের এগুলো তাদের বালিশের নিচে অনেক সময় থাকে। আমার বলেন কি? হ্যাঁ, এক রাত্রে সকালবেলা ঘুম থেকে উঠে আমার ছোটো যেটা ছিল, ও চিৎকার শুরু করছে, আব্বা আব্বা, আমাদের বাড়িতে রহমতে ফেরেস্তা আসছিল। কী হচ্ছে কি, আমার বালিশের নিচে অনেকগুলো চকলেট। তারপর হ্যাঁ দেখছো, তুমি কালকে নিয়ত করছিলে না রাত্রে শোয়ার আগে যে তুমি আজকে জুম্মার নামাজে পড়তে যাবে আমার সাথে, সেই জন্য আল্লাহ খুশি হয়ে এটা পাঠিয়ে দিয়েছে। স্যার, আপনার ছোট ভাইয়ের উদাহরণ দিলেন। হ্যাঁ, আচ্ছা, আমারও ওরকম, আমরা আব্বা এটা করতেন, এটা আমাদেরকে ভাই বোনদেরকে উৎসাহিত করার জন্য। ফলে আমরা অবাক হয়ে যেতাম যে রহমতে ফেরেস্তা বাড়িতে আসছিল, চকলেট দিয়ে গেছে। আর জানলো কী করে যে আমরা এই চকলেটটা ভালোবাসি, এই ধরনের চকলেট কিনতেন তো আব্বা,
আব্বা এনে মার মাধ্যমে এগুলো আমাদের বালিশের নিচে নিচে ঘুমায় গেলে দিয়ে রাখতেন। আর এটা মানে অন্য একটা রূপকথা দিয়ে সাজিয়ে দিতেন। আমরা খুশির ঠেলায় মসজিদে যাওয়ার জন্য অস্থির হয়ে যেতাম। বলে বাপরে, আবার বলতে রাত্রে তোমরা আজকে কি চাইবে আল্লাহর কাছে? আমি কালকে সকালবেলা যদি এরকম পাই কেমন হয়? তাহলে ঠিক আছে, সকালবেলা এসেই চকলেট অনেক বেশি ধন্যবাদ স্যার দ্য ক্যাম্পাস মিররকে সময় দেওয়ার জন্য। আবারও ঈদের শুভেচ্ছা স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। Very good.